অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি থার্ড ইয়ারের ক্লাস। আমি ডাক্তার লাবণী আমিন, বিএইচএমএস বিএইচএমসি ঢাকা, বিএসএস অনার্স এবং এমএসএস ইকোনমিক্স আন্ডার ঢাকা ইউনিভার্সিটি, এবং লেকচারার হিসেবে আছি আসলে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে প্লাটিনাম। প্লাটিনাম ছোট্ট একটা মেডিসিন, খুব বেশি যে সব জায়গায় আলোচনায় আছে তা কিন্তু না। তারপরেও আমি চেষ্টা করব প্লাটিনাম সম্পর্কে আজকে বিশদ কিছু তুলে ধরতে। প্রথমে আমরা জেনে নেই এটা কমন নেমটাই হচ্ছে প্লাটিনাম। আর এটা যেহেতু একটা কেমিক্যাল, এটা ফর্মুলা যেটা আমরা পিটি বলি, এটা হচ্ছে মিনারেল থেকে তৈরি। আর স্টেজ হচ্ছে ক্রনিক, হ্যাঁ, একদম জটিল রোগ যাদের হয় তাদের ক্ষেত্রে সাধারণত এই প্লাটিনামটা ব্যবহার করা হয়। সাইড হচ্ছে রাইট, লেফট, আন্ডার রাইট টু লো লেফট, মানে আপার রাইট টু লোয়ার লেফট, এন্ড অল্টারনেটিং সাইড, অর্থাৎ যে কোনো ভাবে যে কোনো দিকেই কিন্তু এই প্লাটিনাম মেডিসিনটা কিন্তু আমরা দিতে পারি পেশেন্টকে। এটা মায়াজম হচ্ছে সোরিক, সাইকোটিক এন্ড সিফিলিটিক, অর্থাৎ তিনটা মায়াজম কিন্তু কভারেজ দিচ্ছে প্লাটিনাম। এটা স্টেজ হচ্ছে হট, গরম পাথর। আর এটা কিন্তু পলিক্রেস্ট মেডিসিন, যেহেতু তিনটা মায়াজম কভারেজ দিয়েছে, সো এটা একটা পলিক্রেস্ট মেডিসিন। এটা থার্স্ট, পিপাসা হচ্ছে গরম, পিপাসা থাকতেও পারে, নাও থাকতে পারে, ফাস্টলেস। অ্যাপিটাইট হচ্ছে ইনক্রিজ, ইজি স্যাটাইটি এন্ড রিডিউস, অর্থাৎ বেশিও থাকতে পারে, আবার অল্প খেলে পেট ভরে যায়, আবার কমও থাকতে পারে। সেন্সিটিভিটি হাই এবং লো। মন ফেস হচ্ছে লাস্ট কোয়ার্টার, হ্যাঁ, আর টাইম ফেস হচ্ছে মর্নিং, আফটারনুন, ফোরনুন, ইভিনিং এন্ড নাইট। আর এই মেডিসিনটা বিশেষ করে মহিলাদের খুব ভালো কাজ করে, যেমন জেন্ডার ফিমেল। প্লাটিনাম মেডিসিনটি মহিলাদের উপরে খুব চমৎকার কাজ করে। এই হচ্ছে প্লাটিনাম। দেখেন, এটা এক প্রকারের রাসায়নিক পদার্থ। প্লাটিনাম একটা ধাতু আর কি, হ্যাঁ, যাকে আমরা প্লাটিনাম নামে চিনি। এই প্লাটিনাম কিন্তু খুব দামি একটা মানে ধাতু আর কি, হ্যাঁ, খুব দামি একটা ধাতু। দেখেন, আমরা এখন যদি প্লাটিনাম নিয়ে আমি পরবর্তীতে আবার বলছি। রিজিয়নটা কোথায়? প্লাটিনামের রিজিয়নটা হইতেছে ফিমেল অর্গানস, বিশেষ করে মহিলাদের অর্গানে প্লাটিনামটা খুব ভালো কাজ করে। নার্ভ, ভেজাস, সেন্সরি এন্ড ট্রাইফেসিয়াল। ট্রাইফেসিয়াল হচ্ছে যে আমাদের যে ফেসিয়াল, মানে মুখমণ্ডলে যে থাকে, এই মুখমণ্ডলে বিভিন্ন কাজে কিন্তু এই প্লাটিনাম মেডিসিনটা খুব ভালো কাজ করে। কিসে কিসে খারাপ থাকে? ইমোশন, মাইন্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে এই প্লাটিনাম পেশেন্টদের জন্য। ইমোশনের কি? তার সেক্সুয়াল পজিশন, অর্থাৎ তার যে কোনো কিছু তার সেক্সুয়ালের দিক থেকে বৃদ্ধি পায়, সেক্সে বৃদ্ধি পায়। টাচ করলে বৃদ্ধি পায়, সেক্সে বৃদ্ধি পায়। এবং তার নার্ভ এক্সারশন, নার্ভ যদি কখনো কোনো কারণে এক্সারশন মানে অতিরিক্ত ইউজ করা হয়, তাহলে কিন্তু সে খুব খারাপ অবস্থা থাকে, অর্থাৎ তার রোগ লক্ষণগুলি বৃদ্ধি পায়। বেটার কিসে ভালো থাকে? ওয়াকিং কোল্ড এয়ার, অর্থাৎ যখন সে ঠান্ডা হাওয়ায় যখন সে চলাফেরা করে, হাঁটাচলা করে, তখন সে বেটার ফিল করে। এইবার আমি আসি, প্লাটিনাম কাকে বলে? আমরা সবাই জানি প্লাটিনাম হচ্ছে এটি একটি ঘন, নমনীয়, অত্যন্ত প্রতিক্রিয়াশীল, মূল্যবান, রূপালী সাদা রূপান্তরিত ধাতু। দেখেন, সুন্দর একটি কথা, আমরা যে প্লাটিনাম পড়াচ্ছি, আমরা যদি প্রত্যেকটি রেমেডি যদি কি কোথা থেকে উৎপন্ন হলো, আমি বারবার এই কথাটি বলি, আজকেও বলছি, ভবিষ্যতেও বলবো, সে উৎপাদন কি থেকে উঠবে, এটা কি দিয়ে গঠন, এর জন্য কিন্তু এই যে এটা কি মিনারেল, কোন কিংডম, মানে কিংডমটা যদি আমরা জানতে পারি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেটা যা দিয়ে তৈরি সেটা জানতে পারলে কিন্তু আমাদের মেডিসিনটা অনেক অংশে কিন্তু খুব ইজি হয়ে যায়। যেমন দেখেন, প্লাটিনাম আমরা কাকে বলি, প্লাটিনাম সাধারণত কাকে বলা হয়, এটা কিন্তু একটা সাইন্টিফিক একটা সংজ্ঞা, হ্যাঁ।
যে এটি একটি ঘন, নমনীয়, অত্যন্ত প্রতিক্রিয়াশীল, মূল্যবান, রূপালী সাদা রূপান্তরিত ধাতু। এটা হচ্ছে প্লাটিনামের সংজ্ঞা, যে প্লাটিনামটা কাকে বলে। দেখেন এর সাথে যদি আমি এখন প্লাটিনামটিকে সঠিকভাবে ব্যাখ্যা করি, তাহলে দেখেন প্লাটিনামটা কোথায় পাই। প্রথমে কি ছিল? ঘন। হ্যাঁ, কথাটা কিন্তু আমরা আবার একটু মনে রাখি। কথাটা আমি আবার একটু ফ্ল্যাশব্যাকে গেলাম, যে এটি একটি ঘন, নমনীয়, অত্যন্ত অপ্রতিক্রিয়াশীল, মূল্যবান, সাদা রূপান্তরিত ধাতু। হ্যাঁ, তাহলে এখন যদি আমি প্রথম কথাটাতে আসি, যে প্লাটিনা একটি ঘন। দেখেন ঘনটা আমি ঘন দিয়ে কিন্তু আজকে আমি প্লাটিনাম আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক কি ঘন? আসেন প্রথম থেকে আসি। আমি সবসময় একটা বলি যে প্রত্যেকটা মেডিসিন যখন পেশেন্ট আপনাদের চেম্বারে এন্ট্রি করবে, তখন থেকে আপনার কেস চেকিং শুরু। এখন দেখেন প্লাটিনার পেশেন্ট আপনার ঘরে এন্ট্রি করলো, তার চুল, প্লাটিনার পেশেন্টদের চুল কিন্তু অনেক ঘন থাকে, ঘন কালো সুন্দর চুল, হ্যাঁ, এবং দীর্ঘস্থায়ী। তারা কিন্তু দেখতে সুন্দর হয়। প্লাটিনার পেশেন্ট গুলি কিন্তু দেখতে সুন্দর হয়। কেন সুন্দর হয়? কারণ প্লাটিনা এক প্রকার অমূল্য ধাতু, মানে মূল্যবান ধাতু। হ্যাঁ, আর মূল্যবান জিনিসগুলি কিন্তু সবসময় একটু চাকচিক্যে পরিণত হয়, দেখতে কিন্তু সুন্দর লাগে। যেমন আমরা অরাম মেটালিকাম বলি। অরাম মেটালিকাম কি? স্বর্ণ থেকে তৈরি। স্বর্ণ কি দেখতে সুন্দর না? সুন্দর কারণে কিন্তু এই স্বর্ণের এত দাম। ঠিক প্লাটিনাও তাই, এরা কিন্তু দেখতে খুব সুন্দর হয়। এবং এদের যে দেখেন, এদের চুলটা হচ্ছে খুব ঘন, খুব ঘন চুল, ঘন চুল, কালো চুল, এবং তাদের চোখ। একটা প্লাটিনা রোগী যখন আসবে, তখন দেখা যাবে কি তাদের চোখটা একদম গভীর, ঘন। মনে হয় চোখ দেখলে যেন আমি হারিয়ে যাই। নাটোরের বন্যতা সেন, চোখটা যেন আমি হারিয়ে যাই, এরকম একটা ঘন তাদের চোখ থাকে। চেহারা কিন্তু তাদের পাতলা পাতলা চেহারা, কি মানে আমরা যেটাকে বলি সিমসিমা চেহারা, হ্যাঁ, সাপ চেহারা। তাদের চেহারা থাকবে সাপ, কিন্তু তাদের আহ মানে নির্দিষ্ট সময়ের আগে এবং পরে কিন্তু তাদের প্রচুর পরিমাণের ব্লিডিং হয়, মানে পিরিয়ড ইরেগুলার কারণে ব্লিডিং হয়, যার কারণে তাদেরকে একটু ফ্যাকাশে লাগতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে তার ঘন। আর ডিসচার্জ কি? এই যে প্লাটিনার রোগীদের যত ধরনের ডিসচার্জ যায়, আপনি মাসিক বলেন, সাদা স্রাব বলেন, আপনি নাক দিয়ে ক্যাথার করেন, সেটা কিন্তু খুব ঠিক হয়, মানে ঘন হয়। যে কোনো ডিসচার্জ কিন্তু খুবই ঘন হয়। এবং ঋতুস্রাব প্রচুর পরিমাণে হচ্ছে, প্রচুর যাচ্ছে, ঘন যাচ্ছে, ঘন ঘন ঋতুস্রাবটা ঘন হচ্ছে। একটা যে ওয়াটারি না, এটা ওয়াটারি না, ঘন হচ্ছে তার ডিসচার্জটা, এরকম ঘন থাকে। তার ফেসটা কি? তার ফেসটা যে বললাম একদম টসটসে সাপ। প্রত্যেকটা মানে চোখ দেখলে, তার ভুরু, তার যুগল, তার গাল, তার নাক, মানে খুব সাপ। দেখে বোঝা যায় যে না, এটা একদমই মানে একদম একটা মহিলাকে সুন্দর বলার জন্য তার যতগুলো মানে গুণের প্রয়োজন চেহারার ভিতরে, তার প্রত্যেকটা কিন্তু প্লাটিনা পেশেন্টদের মধ্যে থাকে। কিন্তু অতিরিক্ত পরিমাণে ডিসচার্জ যাওয়ার কারণে হয়তো তারা সাময়িকভাবে একটু তাদের স্কিনটাকে একটু ফ্যাকাশে মনে হয়। আপনি যদি সঠিক সময় ধরে ধরে তাকে প্লাটিনা দিতে পারেন, তাহলে কিন্তু সে অবশ্যই এই ফ্যাকাশে থেকে অনেকটাই মুক্তি পেতে পারে। এই হলো ফেস। তারপর হলো মিনসেস। মিনসেসটা কি? আমি অলরেডি ব্যাখ্যা করে ফেলেছি। মাসিকের সময় তার কালচে চাপ, হ্যাঁ, এবং বাধা বাধা তরল স্রাব, ঘন স্রাব হবে। এবং সেই স্রাবটা কি হবে? কালো আলকাতার মতো এবং দলা দলা পিণ্ডের মতো। দলা দলা মানে ঠিক আমি বলতেছি, দলা দলা পিণ্ডের মতো যাবে তার যে স্রাবটা, সে দলা দলা পিণ্ডের মতো যাবে। তাহলে এখানে কিন্তু আমার চলে গেল তার ঘন। এইবার আসি নমনীয়। এটি একটি ঘন, নমনীয়, অত্যন্ত অপ্রতিক্রিয়াশীল, মূল্যবান, রূপালী সাদা রূপান্তরিত ধাতু। তাহলে আমি ঘনটা বলেছি, এখন আছে নমনীয়। কি নমনীয়? এক্সটার্নাল জেনেটালিস। তার এই যে তার এক্সটার্নাল জেনেটালিস, অর্থাৎ তার যে ভেজাইনাটা আছে, এই ভেজাইনাটা এত বেশি স্মুথ, এত বেশি সেনসিটিভ, যে তার যদি হালকা একটু কাপড়ও সেখানে লাগে, পেশেন্ট নিতে পারে না। পেশেন্ট
পেশেন্ট এটা বলে যে তার যখন পিরিয়ডও হয়, আমরা সাধারণত এখনকার সময় পিরিয়ডের সময় কিন্তু মহিলারা বিভিন্ন ধরনের স্যানিটারি ন্যাপকিন ইউজ করেন। এই যে স্যানিটারি ন্যাপকিন দেখা গেল যে তার 4-5 দিন 6 দিন সময় হয়ে গেল বা এর থেকে বেশি পরিমাণ হয়তো বা তার পিরিয়ডটা হচ্ছে, সে ইউজ করতে গেলে সে বলবে যে আমার জায়গাটা এত বেশি সেনসিটিভ, এত বেশি জ্বলে, মানে এত বেশি স্মুথ যে আমি নর্মালি যে ইয়াটা নিতে পারি না। হ্যাঁ, এবং কাপড়ের যে একটা ঘষা লাগা, সাধারণত উঠতে বসতে বিভিন্ন চলাচলের ক্ষেত্রে কিন্তু এই ফিমেল জেনিটালিয়া কিন্তু একটু কাপড়ের ঘষা লাগে, এটা স্বাভাবিক বিষয়। এই কাপড়ের ঘষাটা পর্যন্ত কিন্তু এই পেশেন্ট কিন্তু সহ্য করতে পারে না, এত বেশি সে ওই জায়গায় সেনসিটিভ। এবং শুধুমাত্র তার কিন্তু এই ফিমেল জেনিটালিয়াটা সেনসিটিভ না, সে কিন্তু মনের দিকে সেনসিটিভ, সে কিন্তু তার দেহর দিকে সেনসিটিভ, সে কিন্তু তার সেক্সুয়াল দিক থেকে সেনসিটিভ। সেক্সুয়াল থেকে সেনসিটিভ কি, এটা হচ্ছে, এটা আরো বিশদ ব্যাখ্যা আছে। সে হচ্ছে যে তার সেক্সুয়ালটা পুরো স্মুথ, সে কিন্তু মানে টাচ এভার্সন। হ্যাঁ, সে সেক্সুয়ালের ক্ষেত্রে কাউকে টাচ করা, কেউ তাকে টাচ করুক এবং তার ফিমেল জেনিটালিয়ার দিকে সে টাচ করুক বা তার বডিতে কেউ টাচ করুক, শুধু ফিমেল জেনিটালিয়া না, তার বডিতে কেউ টাচ করুক, এটা কিন্তু সে প্রিফার করে না। প্লাটিনা রোগীদের মধ্যে এটা কখনোই থাকে না। সে সবসময় নিজেকে একটু এক্সট্রা অর্ডিনারি কিন্তু ভাবে। হ্যাঁ, আবার দেখে এখানে লিপ বলেছি, হ্যাঁ, তার মানে তার ঠোঁট, তার ঠোঁটও কিন্তু খুব স্পর্শকাতর হয় এবং এত পরিমাণে স্পর্শকাতর হয় যে শীত আসার আগে তার ঠোঁট ফেটে যায়। পেশেন্ট বলবে যে শীত আসেই নেই, আমার ঠোঁটটা ফেটে গেছে। এবং এমন ফাটছে যে দেখা যায় যে সে হয়তো বা একটা একটু মানে একটু খারাপ কোনো ব্র্যান্ডের একটু লিপস্টিক ইউজ করলো, কিংবা মানে ঠোঁটে হয়তো বা একটু কোনো কিছু দিয়ে, শক্ত কোনো কিছু দিয়ে একটু চাপ লাগলো, দেখা যাবে যে সে ঠোঁটে তার কাঁচা হাজা একটা ভাব হয়ে যাবে, মানে রনেস চলে আসবে তার ঠোঁটে। হ্যাঁ, তাইলে এই ঠোঁট ঠোঁট পর্যন্ত কিন্তু তার প্রচন্ড সেন্সিটিভ। আর মাইন্ড তো সেন্সিটিভ আছেই, যেটা আমি ইনশাল্লাহ ব্যাখ্যা করবো। মাইন্ড তো মানে বিশাল বড় বিষয়, এটা আস্তে আস্তে আমরা ব্যাখ্যাতে আসবো। অত্যন্ত প্রতিক্রিয়াশীল মানে কি, অত্যন্ত প্রতিক্রিয়াশীল মানে কি, অন্যের প্রতি তার যে একটা ক্রিয়াশীল, মানে একটা দায়িত্ব, একটা কর্তব্যবোধ, একটা সিম্প্যাথেটিক, এগুলো কিন্তু প্লাটিনা রোগীদের মধ্যে নাই। যেমন সেলফ অ্যাবসর্বেড মানে হচ্ছে কি, সে সব সময় তার নিজেকে নিয়ে ভাবে। হ্যাঁ, তার নিজেকে নিয়ে ভাবে, সে ভাবে যে আমি মানে যা আছি তা হয়তো অন্যজনের মধ্যে নেই। নিজেকে একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবা, নিজেকে একটু সবসময় প্রাধান্য দেওয়া, নিজেকে একটু দামি মনে করা, একটু অহংকার বোধ করা, অহমিকা, এটা কিন্তু তার মধ্যে সবসময় থাকে। যার কারণে সে কিন্তু আশেপাশে কে কেমন, তার চেহারা কেমন, তার রূপ কেমন, তার কথা কেমন, তার ভাষা কেমন, তার হাঁটা কেমন, এগুলো কিন্তু সে কখনোই মানে দেখে না, মানে দেখলেও হয়তো সেগুলো স্বীকার করতে চায় না। তার মানে এটা কি মানে অপ্রতিক্রিয়াশীল, অন্যের প্রতি তার একটা অপ্রতিক্রিয়াশীল ভাবনা তার মধ্যে থাকে। এবং রুড এন্ড ইনসোলেন্ট, ইনসোলেন্ট মানে রুড, সে কিন্তু তার যে বিহেভিয়ার, এটা কিন্তু খুবই রুড ধরনের, অর্থাৎ সে কিন্তু মানুষের সাথে রুড আচরণ করে। কারণ ওই যে নিজেকে কিন্তু সবসময় একটা গাম্ভীর্য ভাব, আত্মহংকারী ভাব, এর জন্যই কিন্তু প্লাটিনাম মেটানিকামে যদি আপনি নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বইটা যদি আপনি একবার খুলেন, ওখানে কিন্তু ফার্স্ট পজিশনে লেখা আছে যে প্লাটিনামের প্রথম কথাটাই হচ্ছে অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত অহংকারী। কারণ সে মনে করে যে আমি যে ফ্যামিলিতে জন্ম নিয়েছি, আমার ফ্যামিলি উচ্চপদস্থ ফ্যামিলি, এবং আমার মতো রূপবতী, গুণবতী এবং ট্যালেন্ট বা অন্য আরো যা আছে, অন্যদের মধ্যে এই জিনিসটা নাই যেটা আমার মধ্যে আছে। এবং তারা কিন্তু সকলকে নিকৃষ্ট ভাবে, নিজে ছাড়া বাকি সকলকে তারা মানে এইভাবে নিকৃষ্ট ভাবে তার থেকে। এবং কখন হাসে কখন কাঁদে, এটাও কিন্তু তাদের জন্য মানে বোঝাটা কিন্তু খুবই টাফ। সহজে কিন্তু বোঝা যায় না যে সে কখন হাসে কখন কাঁদে। এবং এর জন্যই কিন্তু এই যে সে নিজেকে মানে এত বেশি পরিমাণের মানে ভাবে বা অহংকারী হয়, যার জন্য কিন্তু সে তার মানে স্বামী, পুত্র, কন্যা, এদেরকে তার ভালো লাগে না। এবং দেখা যায় যদি এই কথার মানে বিপরীত হয় বা তার সাথে যদি কোনো কারণে যদি তার নেচারটা না মিলে,
তাহলে কিন্তু সেই স্বামীকে এবং সন্তানকে কিন্তু হত্যা করতেও তার বাধে না। তার আত্মগম্ভীরতা একদম প্লাটিনাম প্রথম কথাটাই হচ্ছে যে অত্যন্ত গর্বিত এবং অহংকারী। যে মহিলা দেখবেন অত্যন্ত গর্বিত, অহংকারী, দেখতে সুন্দর, তার সেক্সুয়াল পার্টে বা তাকে টাচ করলে সে সেটা গ্রহণ করতে পারে না, সেক্সুয়াল এক্সাইটমেন্ট বেশি, কিন্তু সেটাকে সে আগ্রাহ্য করে, অন্যের কথাতে সে কখনো মূল্যায়ন করে না, নিজে যেটা ভালো মনে করে সেটাই করে, এই ধরনের রোগী দেখুন সাধারণত প্লাটিনা খুব চমৎকার একটা রেমেডি। এইবার আসেন মূল্যবান। কি মূল্যবান? দেখেন প্লাটিনাম যে ধাতুটি আছে খুবই মূল্যবান একটা ধাতু। আমরা জানি গোল্ডের পরে যদি কোনো ধাতু থাকে সেটা কিন্তু প্লাটিনাম, এবং এক সময় কিন্তু গোল্ডের থেকে কিন্তু প্লাটিনাম অনেক বেশি মানে মূল্যবান ধাতু ছিল, কিন্তু কালেক্রমে এখন গোল্ডের চাহিদাটা বেশি বেড়ে গেছে। তাহলে দেখেন মূল্যবান বস্তুগুলোকে আমরা কি করি? আপনারা কি কখনো দেখেছিলেন এই যে স্বর্ণের দোকানে গিয়ে যে স্বর্ণটাকে, স্বর্ণের দোকানটাকে আগলা করে রাখছে, কাঁচ দিয়ে কিন্তু ঘেরাও করে রাখে? কারণ গোল্ডের কোনো দোকান বা কোনো জুয়েলারি দোকান কিন্তু কখনোই দেখবেন না যে তারা ছাড়া, কাঁচ ছাড়া কোনো অলংকার রেখে রেখেছে। তার কারণ কি? কারণ সে মূল্যবান বলে। সে যদি আজকে মূল্যবান না রাখতো, তাহলে আমরা যেরকম আলু, পটল, পেঁয়াজ, মরিচ, লবণ বা ডিপার্টমেন্টাল স্টোর থেকে যে কোনো জিনিস আমরা অনায়াসে নিচ্ছি, তাহলে কিন্তু গোল্ডটাও কিন্তু এভাবে নেওয়া যেত। আর মূল্যবান আছে কারণেই কিন্তু এত কিছু সিকিউরিটির পরেও কিন্তু তারা দরজা থেকে সিকিউরিটি গার্ড রাখে, কারণ তাদের এই মূল্যবান বস্তুটি যেন কখনোই কেউ ছিনিয়ে না নিতে পারে। ঠিক তেমনি প্লাটিনামের পেশেন্টদের মধ্যে এক ধরনের হিংসা কাজ করে, এনভি। কারণ সে এটা কাজ করে, একটু ভেবে দেখেন, প্লাটিনামের জায়গায় আপনি স্বর্ণের জায়গায় বা প্লাটিনামের জায়গায় নিজেকে বসান যে আপনি প্লাটিনাম, তাহলে কি একটা স্বর্ণ বা একটা প্লাটিনামের কি চাহিদা? তাকে সবাই সবসময় সবাই মানে তোয়াজ করে চলে, মানে এটা হচ্ছে একটা দামি জিনিস, এটা হচ্ছে একটা মানে প্লাটিনাম একটা দামি বস্তু, সো তাকে আমাকে সবসময় পরিষ্কার করে রাখতে হবে, যত্ন সহকারে রাখতে হবে, তাকে একটু ঘেরাও করে রাখতে হবে, তাকে একটু সিকিউরিটি দিয়ে রাখতে হবে। এই কারণে কিন্তু যখন আপনি দেখবেন যে মানুষের মধ্যে, যখন আপনি দেখবেন যে কোনো এক ব্যক্তিকে আপনি অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছেন, হ্যাঁ, তাকে হয়তো বা সেলুট করছেন যেতে আসতে, বা তাকে তার কথাতে অনেক বেশি তাকে ইজ্জত করছেন, সম্মান করছেন, তখন দেখবেন তার ভিতরে কিন্তু হিংসাটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো প্লাটিনামের রোগীদের মধ্যে এরকম, তাদের ভিতরে প্রচুর পরিমাণে হিংসা বেড়ে যায়, হিংসাত্মকমূলক কাজ করে। এই হিংসাত্মকমূলক কাজ করে কারণেই তারা কিন্তু, অনেক প্লাটিনাম রোগী আছে যারা কিন্তু স্বামীর সংসার করতে পারে না, কারণ তারা চিন্তা করে যে আমার মতো এরকম গুণবতী নারী, আমার মতো এরকম রূপবতী নারী, আমি কেন স্বামী সংসারে করে থাকবো, কেন আমি তার অধীনে কাজ করব, কেন আমি স্বামীকে এক গ্লাস পানি ভরে দিব? এটা তো মানে এটা তো একটা প্লাটিনামের রোগীর মধ্যে যায় না। হ্যাঁ, এই যে একটা আত্মহংকারের কারণে কিন্তু প্লাটিনামের অনেক মহিলারা কিন্তু দেখবেন যে তারা বিবাহ বিচ্ছেদ হয়, প্রচুর পরিমাণে ডিভোর্স প্রাপ্ত বিবাহ বিচ্ছেদ কিন্তু ঘটে প্লাটিনামের রোগীদের মধ্যে। তারপরে কি আছে? অ্যাঙ্গার, খুব রাগী, খুব ওই যে রাগী, আমি তো প্রথমেই বুঝিয়ে দিয়েছি যে প্লাটিনাম, স্বর্ণ এগুলি যেরকম সবসময় একটা কাচের ভিতরে ঘেরাও করা থাকে, ঠিক তেমনি প্লাটিনাম রোগীদেরও নিজেকে খুব দাম্ভিকতা মনে করে, এই কারণে কিন্তু তারা রেগে যায়। কেন রেগে যায়? যখন দেখবেন আপনি প্লাটিনামের কোনো রোগীকে আপনি পাত্তা দিচ্ছেন না, বা আপনি তাকে একটু অবহেলা করে চলছেন, বা তার সাথে আপনার কথাতে কোনো কারণে একটু বেঁধে গেছে, তখন কিন্তু সে প্লাটিনাম প্রচন্ড রেগে যাবে, মানে এত পরিমাণ রেগে যাবে যে মানে তার মেজাজ হাইপার সেন্সিটিভ হয়ে যাবে, খুব হাইপার সেন্সিটিভ, অল্প কথাতে সে কিন্তু খুব সেন্সিটিভ হয়ে যায়। কারণ ছোট থেকেই সে নিজেকে সবসময় সব কাজে প্রাধান্য দেওয়া শিখেছে। যখন দেখে যে ধীরে ধীরে আস্তে আস্তে সে বড় হতে থাকে, বহুত ঘাত প্রতিঘাত বাড়ায় যাচ্ছে, কিন্তু তার কথাকে কেউ অবমূল্যায়ন করছে বা তার কথাকে কেউ প্রাধান্য দিচ্ছে না, তখন সে খুব হাইপার সেন্সিটিভ হয়ে যায়, এবং এই নিয়ে সে চিৎকার চেঁচামেচি করে, রাগারাগি করে, হাতের কাছে যা কথা ছুঁড়ে ফেলে, এবং এক সময় দেখা যায় যে সে মানে ডিপ্রেশনের মধ্যে চলে যায়। এত পরিমাণের মানে হিংসা এবং রাগ তার মধ্যে কাজ করে। সেক্সুয়ালি টাচ, সেক্সুয়ালি টাচ এটা কি? সেক্সুয়ালি টাচ হচ্ছে যে সে কিন্তু এমনিতে আলটিমেটলি আসলে প্লাটিনা রোগীদের কিন্তু সিপিআর মতো, এমন সিপিআর মতো তারা কিন্তু একটু মানে অপোজিট সেক্সদের সাথে কিন্তু তাদের একটু মানে অ্যাভার্সন আছে, মানে মোট কথা যে প্লাটিনার মেয়েরাও কিন্তু ছেলেদের অপছন্দ করে, বাট একজন হাজবেন্ড
হাজবেন্ড কেও কিন্তু দেখা যায় যে পার্টনার রোগীরা তাকে পছন্দ করে না এবং তাকে টাচ করতে দেয় না। সে টাচ করুক এটা পছন্দ না। আরেকটা জিনিস এখানে আমাকে না বললে নয়, প্লাটিনাম রোগীরা কিন্তু তাদের নিজস্ব লজ্জাস্থান থেকে কিন্তু খুব হেফাজতে রাখে, মানে খুব ঢেকে করে রাখে, যেন এটা কেউ দেখতে না পারে এবং এটা কিন্তু কেউ টাচ করতে না পারে। বাট তাদের ভিতরে কিন্তু সেক্সুয়াল এক্সাইটমেন্ট প্রচুর। হ্যাঁ, অপ্রচুর ছিল। যেমন এখানে আমার আবার ফিরে যেতে হইতেছে আমার নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় বই। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় বই যদি আপনি সেকেন্ড কথাটা বলেন, উনি ফার্স্ট কথাটা বলেছিল কি অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত অহংকারী, এবং দ্বিতীয় কথাটা উনি বলেছে জননন্দের অস্বাভাবিক উত্তেজনা। মানে কি এত বেশি সেক্সুয়াল মানে ইনক্রিজ ওনার মধ্যে, কিন্তু সেটার পরেও কিন্তু সে চায় না যে তার হাজবেন্ড তাকে টাচ করবে। সেক্সুয়ালের দিকে কিন্তু সে ইন্ট্রোভার্টেড, কারণ সে চাচ্ছে না যে তার হাজবেন্ড তাকে তার সেক্সুয়ালি পার্ট গুলাতে সে টাচ করুক। এটা কিন্তু প্লাটিনা, কারণ তার ভিতরে অহমিকা, তার ভিতরে দাম্ভিকতা কখন চায়, তাকে যদি আপনি তোয়াজ করে, মানে হাজবেন্ড যদি ওয়াইফকে তোয়াজ করে বা ওকে একটু প্রাধান্য দিয়ে যে হ্যাঁ তুমি তো অনেক সুন্দর, তুমি তো অনেক ভালো একটা মেয়ে, তুমি তো মানে তোমার ভিতরে অনেক গুণ আছে, বা তোমার বংশ উচ্চ উচ্চ পদস্থ, এরকম বলে যদি তোয়াজ করে, তখন কিন্তু সে উইলিংলি সেক্সুয়াল কাজে কিন্তু রাজি হয়ে যায়। কিন্তু আপনি তাকে তার মনক্ষুণ্ণ করে, তাকে রাগ করে, তাকে হেয় করে, তাকে ছোট করে আপনি তার সাথে সেক্সুয়াল রিলেশন কিন্তু কখনোই প্লাটিনা রোগীরা করতে চায় না, এবং প্লাটিনা রোগীরা কিন্তু করে না। তাহলে এটাও কিন্তু বোঝা যাচ্ছে যে তাদের কিন্তু প্রচুর পরিমাণে সেক্সুয়াল থাকে, এবং অল্পতে কিন্তু তারা খুব উত্তেজনা হয়ে যায়, এবং এজন্যই কিন্তু তাদের যৌনিতা খুব স্পর্শকাতর। হ্যাঁ, কারণ মানে এখানে আরেকটা বইতে আমি দুঃখিত এই মুহূর্তে আমি রাইটারের নামটা বলতে পারছি না, কিন্তু আমি পড়েছিলাম যে শুধুমাত্র এই ওনাদের সেক্সুয়াল এক্সাইটমেন্টটা বেশি কারণে কিন্তু তারা তাদের জননাঙ্গে কোনো ধরনের কাপড় টাচ সহ্য করতে পারে না, কারণ টাচ পেলেই সেক্সুয়াল এক্সাইটমেন্টটা প্রচুর পরিমাণে ইনক্রিজ হয়ে যায়। এজন্য সেখানে তার ক্লাসটাকে অ্যাভয়েড করে। তাহলে এই গেল আমার মূল্যবান। হ্যাঁ, তাহলে এখন আমি আসি রূপালী সাদা। আমাদের কি ব্যাখ্যাটা আবার আমরা ভুলে গেছি? প্লাটিনামের প্রথম কথাটা কি ছিল? এটি একটি ঘন, নমনীয়, অত্যন্ত প্রতিক্রিয়াশীল, মূল্যবান রূপালী সাদা রূপান্তরিত ধাতু। তাহলে আমি কিন্তু ঘন ব্যাখ্যা করে ফেলেছি, নমনীয় ব্যাখ্যা করেছি, অত্যন্ত অপ্রতিক্রিয়াশীল সেটাও ব্যাখ্যা করেছি, একটু আগে মূল্যবান ব্যাখ্যা করলাম। এখন আমি আসি রূপালী সাদা, তারপরে করবো রূপান্তরিত ধাতু। দেখেন রূপালী সাদা, রূপালী সাদা বলতে এখানে কি বুঝিয়েছে? তার ফেস। হ্যাঁ, তার ফেস কিন্তু একদম গোল্ডেন কালার। হ্যাঁ, গোল্ডেন মানে সরি, মানে রূপালী হচ্ছে এটা হচ্ছে আপনার সিলভার কালার। হ্যাঁ, সিলভার কালারটা কেন? ওই যে বললাম যাদের বেশি পরিমাণে ইয়া যাচ্ছে, ডিস্টার্ব যাচ্ছে, যেটাতে কিন্তু এক সময় তাদের চেহারা কিন্তু একটু ফ্যাকাশে হয়ে যায়। এবং এই যে ফ্যাকাশে হয়, এই ফ্যাকাশে কিন্তু মরমরা ফ্যাকাশে না। হ্যাঁ, এটা কিন্তু মরমরা ফ্যাকাশে না। মরমরা কি মানে একবারে রক্তহীন দেখে মনে হচ্ছে যে ফ্যাকাশে ফ্যাকাশে মনে হয় কেমন যেন একটু পানসে পানসে, তা কিন্তু না। তার চেহারা কিন্তু একটু গ্লেজি। হ্যাঁ, মানে একটু রূপালি রূপালি, মানে একটা মনে হয় যে রূপার একটা যেরকম একটা গ্লেজ দেয়, রূপাকে যদি প্রচুর পরিমাণে ধোয়ার পরে যেরকম একটা শাইন হয়, তার ফেসও কিন্তু এরকম একটা শাইনি শাইনি কিন্তু ভাব। এই রূপালি সাদা, এটা হচ্ছে সেই ব্যাখ্যা। তারপরে কি তার লিকোরিয়া। তার লিকোরিয়াটা কি? তার লিকোরিয়াটা হচ্ছে যে তার লিকোরিয়াটাও কিন্তু এরকম মানে রূপালি, মানে একটু রূপার যে কালারটা, আমরা তো রূপার কালার সবাই চিনি সাদা, এই লিকোরিয়ার কালারটা এরকম, এবং এটা খুব ঠিক, মোটা, ঘন, এবং প্রচুর পরিমাণে চুলকায়। হ্যাঁ, তার যখনই তার এই লিকোরিয়াটা হবে, তার ফিমেল জেনিটালে খুব চুলকাবে, এবং লিকোরিয়া কালারটা হচ্ছে যেরকম রূপালি সাদা। হ্যাঁ, সাদা কালারের তার লিকোরিয়ার কালারটা। তো এটা হচ্ছে তার লিকোরিয়ার কালার। তারপরে কি আছে? তার স্টুল। তার স্টুল কি? তার স্টুল মানে তার পায়খানা। তার পায়খানার কথা যদি আমরা চিন্তা করি, দেখা যায় যে এই প্লাটিনা রোগীদের পায়খানা কিন্তু সব সময় কিন্তু একটা মানে কোষ্ঠকাঠিন্য ভাবটা বেশি। হ্যাঁ, তার বারবার পায়খানা হয়, কিন্তু পায়খানাটা হবে আপনার কাদার মতো, মানে কাদা একদম, কাদাটাও কিন্তু, এবং পায়খানাটা হবে রূপালী কালারের মতো। কি বলবো আমি, রূপাকে গলাইলে যেরকম একটা কালার হয়, মনে করেন রূপাটা গলানোর পরে যেটা ক্লের মতো হয়, এরকম ক্লের মতো কিন্তু হবে, নরম কাদার মতো মল,
এবং সেটা কি হবে, রেকটামে বা মলদ্বারে কিন্তু এই টয়লেটে আটকে থাকে, যেটা কিন্তু আমরা অ্যালুমিনিয়ামের মধ্যে পাই। অ্যালুমিনিয়ামের মধ্যে আমরা কি পাই, যে রুগী কিন্তু কুন্থন দেয়, নরম কাদার মতো মলদ্বারে আটকে থাকে। তাহলে অ্যালুমিনিয়াম আর এখানে আমি আমি যদি একটু প্লাটিনার সাথে পার্থক্য করি, তাহলে কি হবে, অ্যালুমিনিয়াম যেমন আলু খেতে পছন্দ করে, হ্যাঁ, অ্যালুমিনিয়াম পায়খানাটা হচ্ছে শক্ত হয় এবং সে কিন্তু আঙ্গুল দিয়ে টেনে নিয়ে আসে। কিন্তু এখানে কিন্তু প্লাটিনার রুগীটা কিন্তু তা না, প্লাটিনার টয়লেটটা হইতেছে একদম মানে যে রূপা গলাইলে যে একটা কালার হয়, হম, আমরা এর থেকে সহজ বলার মতো কিছু নাই, রূপা গলাইলে যে একটা কালার হয় সে কালারের কিন্তু সে পায়খানা করে। এবং দেখা যায় কি মাঝে মধ্যে কিন্তু সে যখন ভ্রমণ করে, হ্যাঁ, সে যখন ভ্রমণ করে বা সমুদ্রে যখন ভ্রমণ করতে যায়, তখন কিন্তু তার এই মানে পায়খানার ব্যাগটা কিন্তু বারবার হয় এবং পরিষ্কার ভাবে মলত্যাগ হয়। বাট মাঝে মধ্যে যখন কিন্তু তার কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ কি আমরা ন্যাপটাম মিউরের কথা জানি, যে ন্যাপটাম মিউর যখন সমুদ্রের কাছে যায় তখন কিন্তু তার বিভিন্ন ধরনের রোগ দেখা যায়, তার কিন্তু টয়লেট টাইট হয়, তার জ্বর হয়, বা তার বিভিন্ন অসুখ বিসুখ কিন্তু ধরে। কিন্তু এই প্লাটিনা রোগীরা কিন্তু খুব ভ্রমণ বিলাসী, তারা কিন্তু সমুদ্রের কাছে গেলে তাদের কিন্তু রূপ লক্ষণ গুলো কিন্তু মানে ভালো লাগে, তাদের রূপ লক্ষণ গুলো কিন্তু আগে থেকে কিন্তু ঘুরে আসে। এবং তাদের কিন্তু প্রচুর পরিমাণের কিন্তু কোষ্ঠকাঠিন্য আছে, কিন্তু কখন, গর্ভাবস্থায়, হ্যাঁ, গর্ভাবস্থায়। এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখেন, গর্ভাবস্থায় যদি অদম্য কারো কোষ্ঠকাঠিন্য হয়, যদি আপনারা নার্সিং দিয়ে ব্যর্থ হন, তাহলে অবশ্যই প্লাটিনা দিবেন। কোন মহিলা যদি গর্ভ অবস্থায় এসে আপনাকে বলে যে প্রচুর পায়খানা টাইট, কোষ্ঠকাঠিন্য, টয়লেট 4-5 দিন পর পর হয়, আমি কুন্তন দেওয়া ছাড়া টয়লেট হয় না, আপনি যদি নার্স ভূমিকার লক্ষণ পান, তাকে অবশ্যই নার্স ভূমিকা দিবেন। কিন্তু নার্স ভূমিকা দেওয়ার পরেও যদি সেই পেশেন্টের তুলনামূলক ভাবে কোনো মানে ভালো না হয়, তাহলে কিন্তু আপনি এবার তাকে প্লাটিনা দিতে পারেন। এই হলো প্লাটিনার স্টুল। এইবার আসি আমি রূপান্তরিত ধাতু। রূপান্তরিত ধাতু কি, যেমন তার নিজের থেকে আরেকটা কিছুতে চেঞ্জ হওয়া, যেটাকে আমরা বলি তার চেঞ্জেবল মাইন্ড। তার কিন্তু প্রচুর চেঞ্জেবল মাইন্ড। কেমন চেঞ্জেবল মাইন্ড, যে কোনো কিছু, একটা ব্যথা আসতেছে, ব্যথাটা আমি আলোচনা করবো, তারপরে সেটা চলে আসে, ব্যথাটা ধীরে ধীরে আসে, আবার ধীরে ধীরে কমে। আবার দেখা যায় ব্যথার সময় মানে আস্তে 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 সেটা একদম নিউরোলজিক পেইন পর্যন্ত চলে যায়, মানে কি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখা যাচ্ছে আস্তে 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 একটা মানে খিচুড়ি খিচুড়ি ব্যথা, এই ব্যথাটা আস্তে আস্তে বাড়তে 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 মানে একদম নিউরো পেইন এর মতো চলে যায়। নিউরোলজিক পেইন গুলা কি, মানে একদম ধরে আসার মতো ব্যথা, খিচে ধরার মতো ব্যথা, টেনে ধরার মতো ব্যথা, এরকম। এবং তার যে মন, এই যে মাইন্ড, এটা কিন্তু প্রচুর চেঞ্জেবল। এই প্লাটিনা রোগীরাও কিন্তু মানে সহজে কেঁদে ফেলে, হ্যাঁ, সহজে কেঁদে ফেলে, যেটা আমরা ইগনেশিয়া, প্রোপাসিটার মধ্যে পাই। কিন্তু এই কাদাটা কোন কাদা, এই কান্না করাটা হচ্ছে যে যখন প্লাটিনার রোগীকে কেউ তার 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 মানে রূপ নিয়ে, গুণ নিয়ে, বা তার এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে, বা কিংবা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে যখন কেউ কোনো কিছু বলতে চায়, বা যদি বলে যে না আপনার তো, আপনি তো দেখতে সুন্দরী না, বা আপনার তো এটা কি, আপনার পড়াশোনাতে আপনি এত ই কেন, দুর্বল কেন, মানে মোট কথা তাকে যখন নেগেটিভ কোনো কিছু বলা হয়, তখন কিন্তু প্লাটিনা রোগীরা কিন্তু কান্না করে ওঠে। আর মানে এখানেও কিন্তু তাদের চেঞ্জেবল মোড, এই যে হাসছে, এই যে দৃঢ়, ওরা কিন্তু আমার মাইন্ডের দিক থেকে খুব স্ট্রং থাকে। কারণ ওই যে আত্মহংকার, ওদের মধ্যে তো প্রচন্ড পরিমাণে একটা আত্মহংকার থাকে, জেদ থাকে, প্রতিষ্ঠা করবে। যখন দেখে যে তাদের এইগুলো এই জেদ বা আত্মহংকার যখন পরে প্রচুর পরিমাণে হয়ে যায় এবং কেউ যদি তখন তাকে ইগোতে টাচ করে, তখন কিন্তু সে তার মাইন্ডটাকে মুহূর্তে পরিবর্তন করে ফেলে, অর্থাৎ কেঁদে ফেলে, হ্যাঁ, কান্নাকাটি করে। তাদের মেজাজ বরাবরই খুব উগ্র। আর পেইনের কথা যেটা বললাম, এখন পেইনের কথা যেহেতু আসছে, আমি এখানে একটু বলে ফেলি। তার মাথা ব্যথা, হ্যাঁ, পেইনের ক্ষেত্রে তার মাথা ব্যথাটা কি, মস্তিষ্কে বা মাথার উপরের দিকে, হ্যাঁ, অসাড় ভাবে ব্যথা করবে, মাথার উপরে অসাড় এবং তীব্র যন্ত্রণা। এবং এটা দেখা যায় কখন, যখন সে কোনো প্রকার মনোকষ্ট, মানে মানসিক দিক থেকে কোনো তাকে হেয় করলো বা কষ্ট পেলো, এই কষ্টগুলো থেকে কিন্তু তার এই মাথা ব্যথাগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। এবং আরেকটা বিষয় তার হয়, সেটা হচ্ছে যখন তার কামোদ্দীপক হয়, মানে তার সেক্সুয়াল ইনক্রিজ হয়, হ্যাঁ, যদি সেই সময় যদি সেটাকে রিলিজ না করতে পারে, না রিলিফ যদি না করতে পারে, তাহলে কিন্তু তার মাথা ব্যথা ওঠে। মানে যেটাকে আমরা বলি সাপ্রেসড অফ সেক্স। দেখা গেল যে তার প্রচুর পরিমাণে ডিজায়ার, ওই মুহূর্তে হয়তো বা তার হাজবেন্ড নাই, বা এনি হাউ সে হয়তো বা তার সেক্সুয়াল ইয়াটাকে সে মানে ইয়া করতে পারলো না, চরিতার্থ করতে পারলো না, সে সময় দেখা যাবে যে তার খুব
মানে মাথা ব্যথা হবে, শুধু মাথা ব্যথা না, দেখা যাবে যে তার আক্ষেপ হতে পারে, তার ফিমেল জেনিটালি অর্গান ইচিং হতে পারে, তারপর তার ঘন ঘন প্রস্রাব হতে পারে। মোট কথা সব ধরনের জিনিস কিন্তু তার মধ্যে বেড়ে যাবে। এই হচ্ছে রূপান্তরিত ধাতু। তাহলে আমি কিন্তু মোটামুটি এইটুকের মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ প্লাটিনাকে কিন্তু ব্যাখ্যা করে ফেলেছি যে কি ছিল আমার ইয়েতে। এটি একটি ঘন, নমনীয়, অত্যন্ত অপ্রতিক্রিয়াশীল, মূল্যবান, রূপালী, সাদা রূপান্তরিত ধাতু। তাহলে আমরা যদি এই পয়েন্টগুলি পড়ি তাহলে কিন্তু আমরা অনেকটুকু জানতে পারছি যে প্লাটিনার রুগীটা কেমন হওয়া উচিত। এইবার আসি আমি 700 ট্রিটমেন্ট সিমটমস বাই হাসিংটন যে ডাব্লিউ, অর্থাৎ এই যে 700 যে একটা বই আমরা সবাই শুনেছি, এখানে প্লাটিনের কি কি লক্ষণ আছে আমি একটু খেয়াল করি যে arrogant, proud, and haughty in this manner, over smartering herself and looking down with pitiful contempt upon those around her. ওই যে কথাটা বললাম যে সবসময় সে নিজেকে নিয়ে প্রাউড ফিল করে, গর্ববোধ করে, অহংকারী ভাবে, এবং সে ভাবে যে আমি উপরে, সবাই যা আছে সবাই আমার নিচে, এরকম তার মধ্যে থাকে। এবং সেকেন্ড কথাটা কি, অবজেক্ট অ্যাপিয়ার সেমিলার দেন দেয়ার রিয়েলি ইয়ার, অর্থাৎ স্মলার দেন দে রিয়েলি ইয়ার, মানে হচ্ছে যে সে সবসময় অন্যকে তার থেকে ছোট মনে করে যে কোনো বিষয়ে। তার ভিতরে কিন্তু স্যাটিসফ্যাকশনটা কম। আপনি তার কাছে একজনের প্রশংসা করবেন, সে কখনোই বলবে না যে হ্যাঁ অমুক আপা তো ভালো, অমুক ভাবি তো ভালো। বিশেষ করে মহিলারা, এখানে পুরুষদের থেকে কিন্তু মহিলাদেরকে বেশি বলা হয়েছে। আর বিশেষ করে হাজবেন্ড যদি কখনো এসে প্লাটিনা রুগীদেরকে এসে বললো যে আজকে তো অমুক ভাবির সাথে কথা বলছি, এই ভাবি তো দেখতে খুব সুন্দর, কিংবা অমুক ভাবি তো খুব ট্যালেন্ট, কিংবা অমুক ভাবি রান্না তো খুব মানে মজার, শেষ, প্লাটিনার সংসার কিন্তু করা আর হবে না। কারণ তারা তাদের হাজবেন্ডের কাছে কিন্তু কখনোই অন্য কোনো মানে ওয়াইফের, অন্য কোনো মহিলার কিন্তু প্রশংসা তারা শুনতে রাজি নয়। এটা কিন্তু প্লাটিনার একটা রেমেডি। তারপরে কি হয়েছে, নিম্ফোমেনিয়া, যেটা আমরা জানি, genitalia painful sensitive with voluptuous faintness extending into the abdomen, অর্থাৎ যেটা নিম্ফোমেনিয়া আমরা জানি যে তার মানে থাকে আর কি, যে কামোদ্দীপক হিস্টিরিয়াগ্রস্ত, এবং তার ফিমেল জেনিটালিয়া পেইনফুল, যেটা আমি অলরেডি বলে দিলাম, সেনসিটিভ। যা বলেছি তার মধ্যে থেকে কোন পয়েন্টগুলি সব থেকে বেশি আকর্ষণীয় সেটা নিয়ে কিন্তু রেড লাইন সিনড্রোম। দেখেন রেড লাইন সিনড্রোম কিন্তু আমরা এখানে চারটে জিনিস জানতে পারি। এক হচ্ছে সে অহংকারী, দুই হচ্ছে সে অন্যকে সবসময় নিজের থেকে ছোট মনে করে, তিন হচ্ছে যে তার এক্সেসিভ সেক্সের ইয়াটা, উত্তেজনাটা প্রচুর পরিমাণে, বাট কিন্তু তার জেনেটালিয়া পেইনফুল সেনসিটিভ, তিন। আর চার হচ্ছে কি তার হিস্টেরিয়াগ্রস্ত, হ্যাঁ সে কিন্তু হিস্টেরিক্যাল ম্যান। হিস্টেরিয়া মানে কি, নর্তন্য গল্পতে তার খিচুড়ি। এই যে যখন সে তার লাইফটাকে সঠিকভাবে মেনটেন করতে না পারে, যখন তার মনের বিরুদ্ধে সবাই কথা বলে, তখন কিন্তু তার ভিতরে এই হিস্টেরিক্যাল গুলো দেখা দেয়। হ্যাঁ, সে কিন্তু এই বিষয়গুলো কিন্তু কখনোই মেনে নিতে পারে না। এছাড়াও কিন্তু আরো অনেক আছে, যেমন প্লাটিনা রোগীরা কিন্তু কিন্তু অক্ষুধা এবং তৃষ্ণহীনতায় বেশি হয়। আমি যদি ওখানে বলেছি পানি বা বেশি পরিমাণে পানি খাবে। আবার দেখেন এদের কিন্তু এক ধরনের ব্যথা, যেটা নাভির ভিতরে, হ্যাঁ নাভি মানে আমরা যেটাকে অ্যাম্বলিকাস রিজিয়ন বলি, এই রিজিয়নের কিন্তু এক ধরনের ব্যথা তাদের থাকে, এবং বেশিরভাগ দেখা যায় যে তাদের বাম ডিম্ব কোষে ব্যথাটা থাকে, এবং মাথায় থাকবে খুব অসাড় ভাব, এবং এমন অনুভূতি যারা মনে হয় অঙ্গ প্রত্যঙ্গ যেন ব্যান্ডেজ করে রাখছে। তাই এটা একটা অনুভূতি, সে বলবে যে আমার মাথায় এমন অনুভূতি বা আমার শরীরে এমন একদম ব্যথা যেন আমার মনে হয় অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেউ যেন ভাঁজ করে রাখছে। এবং দেখা যায় যে তার আরো কিছু আতঙ্ক আছে। কি আতঙ্ক? যেমন তার দুর্ভাবনা, হ্যাঁ, অশ্লীলতা, হঠকারিতা, শিশুকে বা স্বামীকে সে মানে হত্যা করে ফেলতে পারে, এরকম একটা মানে আতঙ্কগত সবসময় থাকে। এবং সে তার আত্মীয় স্বজন সবাইকে রাক্ষস মনে করে, বলে যে আমার আত্মীয় স্বজনের সঙ্গে আমাকে খেয়ে ফেলবে, আমাকে পিষতে মেরে ফেলবে, মানে বিশ্বাস, ট্রাস্ট, এটা কিন্তু সহজে কখনোই প্লাটিনা রোগীরা কিন্তু অন্যদেরকে মনে করে না, কারণ সে নিজে গর্বিত, অন্যদেরকে সবসময় সে হীন মনে করে। এই কারণেই কিন্তু সে তার স্বামীকে এবং তার সন্তানকে টুকটেও তার কিন্তু বাঁধে না, এবং তার মাইন্ড কিন্তু সেটা ডিজার্ভ করে যে আমি যদি সুযোগ পেতাম তাহলে আমি আমার স্বামীকে বা আমার সন্তানকে আমি হত্যা করতাম। আবার দেখেন তার ধর্মভাব, হ্যাঁ
মানে তার ভিতরে যে ধর্মভাব নাই এটা কিন্তু না, সে কিন্তু অবশ্যই ধর্মভাব, কিন্তু তার কাছে মনে হয় কি যে আমি যা করতেছি সেটাই মনে হয় সঠিক, আমি যেটা করছি সেটাই মনে হয় সঠিক। মানে এটা হচ্ছে তার একটা মানে আধ্যাত্মিক একটা বিষয়, যে আমার জিনিসগুলাই সে সঠিক, এটা কখনো নিজেকে সে কখনো ভুল ভাবে না। এবং তার বৃদ্ধিগুলি হয় বেশিরভাগ সময় গরম ঘরে বৃদ্ধি হয়, রাতে বৃদ্ধি হয়, যখন ঋতু যদি তার পিরিয়ড শুরু হয় সেখানে তার বৃদ্ধি হয়। এবং আরেকটা বিষয় বৃদ্ধি হয় সেটা হচ্ছে তার উপবাস থাকতে পারে না, অর্থাৎ কি না খেয়ে থাকতে পারে না। তারা কিন্তু ক্ষুধার্ত হয় পাখিনা রোগীরা, তারা কখনোই না খেয়ে থাকতে পারে না। এই পাখিনা রোগীদের মধ্যে আমরা কিন্তু এটা দেখতে পাই। তো সংক্ষিপ্তের মধ্যে এই হচ্ছে প্লাটিনা। এখন আমি যেটা দেখছি সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। হ্যাঁ, কমপ্লিমেন্টারি প্লাটিনা ফলো কি কি হবে? বেলেডোনা, ইগনেশিয়া, লাইকো, ফসিটিলা, রাস্টক, সিপিয়া, ভিটামিন। আর এটা যদি আমি কম্পেয়ার করি তাহলে সাধারণত আমি করতে পারি অ্যাপোনাইট, অ্যালুমিনিয়াম, অ্যানাকার্ডিয়াম, অ্যাপিস্টিল, আর্জেন্টাইন, মাসনিকা মেলন, অরাম, বেলেডোনা, ক্যাম্পোরা, কোকাচেটাইবা, ফেরাস, কোলিয়ন, হায়াসেমাস, ইগনেশিয়া, ক্যালিটিস, যাই হোক, থোজা, রাষ্ট্র, ফ্লোরোডেন্ড্রন, সিপিয়া, এবং এটা হচ্ছে তার কম্পেয়ার, মানে এই ধরনের লক্ষণগুলিও সাধারণত এই পার্টনারের মধ্যে আছে। আর অ্যান্টিডোট হইতেছে পালস। হ্যাঁ, পালসের এখন বলতে পারেন পালস, কারণ দেখেন মাইন্ড কিন্তু পালসের থেকে পুরোটাই প্রাণীটা চেঞ্জ। পালসের মেয়েরা কি, পালসের মেয়েরা খুব শান্তশিষ্ট, খুব নম্র স্বভাবের, তারা কখনো তাদের অধিকারকে আদায় করে নিতে জানে না, তারা মাথা হেয় করে থাকে, অন্যরা যা বলে সেটাই শুনে, সে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আর অপরদিকে যখন প্লাটিনা আসবে, দেখেন প্লাটিনা কি, প্লাটিনা গুরু গম্ভীর, দাম্ভিকতা, অহংকারী, ঝগড়াটে, সে নিজের সিদ্ধান্ত নিজে নেয়, সে কখনো অন্য তার উপরে কোনো কিছু মানে কর্তৃত্ব ফলাক এটা সে পছন্দ করে না। তা দেখেন পুরাটাই কিন্তু ভিন্ন। এই কারণে কিন্তু এই অ্যান্টিডোট হচ্ছে, প্লাটিনা অ্যান্টিডোট হচ্ছে পালসেটিনা। হ্যাঁ, আর এটা ডিউরেশন হইতেছে 35 থেকে 40 দিন এটা ডিউরেশন। আর এটা যদি শক্তি ব্যবহার করতে চান তাহলে আমাদের হেরিং বলেছেন যে এটা হচ্ছে 30-200 শক্তি। এবং যদি কখনো যৌন উত্তেজনা মানে সেক্সুয়াল কোন রোগী আপনার কাছে আসে, মহিলা সেক্সুয়াল, শুধু কি ছেলে মানুষের সেক্সুয়াল রোগী আছে? নো, আমাদের অনেক মহিলা সেক্সুয়াল রোগী আছে যারা হয়তো বা বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছেন, কিন্তু লজ্জায় চেম্বারে হয়তো কিছু বলতে পারে না। কিন্তু প্লাটিনা রোগীদের মধ্যে কিন্তু লজ্জা কম, তারা কিন্তু উইলিংলি এসে বলবে যে আমার প্রচুর পরিমাণে সেক্সুয়াল ইনক্রিজ আছে, বাট আমি সেটাকে কাভারেজ দিতে পারি না, বা সেক্সুয়াল কোনো কারণে সে হয়তো খুব মানে কামোদ্দীপক বা মানে মাইন্ড তার একটু এলোমেলো। যাই হোক, ওই সেক্সুয়াল কোনো রোগী থাকে তাহলে কিন্তু এটা অবশ্যই অবশ্যই একটু উচ্চ শক্তি দিতে হবে। হ্যাঁ, উচ্চ শক্তি দিলে কিন্তু এই সেক্সুয়াল খুব সুন্দর কাজ করবে। আমি একটু ডেস্কটপ গাইডটা একটু ফলো করে আসি। ডেস্কটপ গাইডে দেখেন আমি মেন কিছু কথা শুধু কাজ করবো, যেহেতু আমার ইয়া করাই শেষ। বেশ কিছু বইগুলি একসাথে পড়লে একটু ভালো লাগে, হ্যাঁ, মুক্ত থাকে না। যেমন দেখেন ডেস্কটপ গাইডে লিখে দিয়েছে যে এটা হচ্ছে তার যখন টয়লেট টাইট হয় তখন সে একটু ব্যান্ডেজ মানে সামনের দিকে একটু ঝুঁকে থাকে। হ্যাঁ, এবং এই ঝুঁকে থাকার কারণে কিন্তু সে একটু আরাম বোধ করে। এবং মেন্টাল সিমটম কি, মেন্টাল সিমটম অল্টারনেটিভ উইথ ফিজিক্যাল সিমটম, অর্থাৎ তার প্রত্যেকটা মেন্টাল সিমটম গুলো তার শারীরিক সিমটমের সাথে কিন্তু প্রকাশ পায়। মানে মন খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ, মন খারাপ, প্রত্যেকটা বিষয়। এবং তার আরেকটা বিষয় আছে, তার একটা ডিউরেশন আছে। হ্যাঁ, তার ডিউরেশনটা কি, সে কিন্তু হাই, ও তার একটা ভয়, তার ফেয়ার, ফেয়ার কি, ফেয়ার হচ্ছে সে কিন্তু হাই প্লেস থেকে নিচে তাকাতে পারে না, এটা কিন্তু তার খুব একটা ফেয়ার। সে লুকিং ডাউন ফ্রম এ হাই প্লেস, সে কিন্তু যখন হাই প্লেস নিচের দিকে তাকায় তখন কিন্তু সে এটাকে খুব ভয় পায়, প্রচুর পরিমাণে কিন্তু ভয় পায়। এটা কিন্তু তার ভিতরে একটা ভয় আছে। আরেকটা ভয় আছে তার মৃত্যু ভয়। মৃত্যু ভয়। এবং এটা কি ভায়োলেন্স ভয়, হেলথ, তার শরীর, ভূত, স্ট্রোক, বিভিন্ন ধরনের অ্যানিমেল, এগুলো দেখে কিন্তু হাইসেন্সের রোগীরা প্রচুর পরিমাণে ভয় পায়। এবং উইপস ফ্রম অ্যাঙ্গার, এটা আমরা জানি যে রাগের থেকে সে কান্না করে। রাগের থেকে কেন কান্না করে? ওই যে তাকে প্রাধান্য দেওয়া হলো না, তাকে মূল্যায়ন করা হলো না, এই কারণে সে কিন্তু রাগের থেকে মানে খুব কান্না করে। হ্যাঁ, এটা আমরা জানি। এবং আরেকটা আছে, তা কিন্তু মানে সে কিন্তু মানে অন্ধকারকেও কিন্তু ভয় পায়। হ্যাঁ, অন্ধকারকেও কিন্তু সে খুব ভয় পায়। আর হচ্ছে তার এই যে তার মাথা ব্যথাটা কিন্তু এক প্রকার নামলেস ভাব, ওই যে আমি যেটা বললাম অসার ভাব, অসারের মতো হয়ে থাকে, তার নামলেস। এবং তার ঠোঁটগুলি খুব সেন্সিটিভ, এটা আমি বলেছি।
তার ঠোঁট খুব সেন্সিটিভ। আর এক্সট্রিমিটিস এর ক্ষেত্রে একটা জিনিস তার সব থেকে বেশি কার্যকর প্লাটিনার ভিত্তিতে, সেটা হচ্ছে যে ব্যান্ড সেন্সেশন অ্যাবাউট দ্য পার্ট। হ্যাঁ, যেখানেই তার ব্যথা হোক, সে যদি তার একটা অনুভূতি হয় যে আমার এই পেইনটা মনে হয় কেউ যেন বেঁধে রেখেছে, ব্যান্ড সেন্সেশন। হ্যাঁ, এরকম একটা মনে হয় যে কেউ যেমন টাইট করে শক্ত করে বেঁধে রাখলে যে একটা অনুভূতি, এরকম একটা অনুভূতি কিন্তু এই প্লাটিনার ভিতের মধ্যে কাজ করে। তো যাই হোক, থ্যাংক ইউ অল। এটুকু বলে আজকের মতো আমি আমার প্রেজেন্টেশনটা এখানে শেষ করছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে। দাদা রেকর্ড বন্ধ করুন, আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ইসমত খাতুন হাত তুলছেন, বলেন কি জানতে চাচ্ছেন। দাদা রেকর্ডটা অফ করুন। আসসালামু আলাইকুম ম্যাম। আমার জি, প্রশ্ন ওয়ালাইকুম হলো, আসসালাম। ম্যাম রেকর্ডটা অফ অফ হয়নি, রেকর্ডটা অফ হোক তারপর আমি বলছি। হ্যাঁ দাদা রেকর্ডটা অফ করুন, আপনি কি শুনতে পাচ্ছেন? জয়ন্ত দা, না না, আমি একটু ফোন দিয়ে বলে দিচ্ছি, আপনার ইয়ে তো সমস্যা, রেকর্ড অফ না করলে আসলে নাই তো নাই তো। নাই, রেকর্ডটা অফ না করে কিভাবে যায়? আর 1 মিনিট একটু শুনে তারপর ফিরে আসছি।